প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ সম্মেলনে আজকে সংবাদ শিরোনামে বিশ্লেষণী আছেন, সংবাদ বিশ্লেষণে আছে রিনা কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা। রিনা কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক, সিলেট বাণী। এই তিনটি পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনবো। প্রথমে শুরু করছি জাতীয় পত্রিকা পড়ার আগে বলছি আজকের অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করতেন স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র, নয়া সড়ক, সিলেট। যার ফোন নম্বরটা 01711996032। আমি আবার বলছি 01711996032। স্কুল অফ জয় একটি প্রতিষ্ঠান যেখানে অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র। আপনারা যাদের পরিবারে এরকম অটিস্টিক শিশু আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে চিকিৎসা নিয়ে অটিস্টিক শিশু ভালো হয়ে যাচ্ছে বলে আমরা জেনেছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের পরিকল্পনা আছে শেখ নুরুল ইসলাম। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা ইত্তেফাক পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 28 জুন 2026, 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12 মহররম 1448 হিজরি। ইত্তেফাকের খবর শুরু করছি পড়া। তারেক রহমান, শি জিনপিং শীর্ষ বৈঠক, বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে শি জিনপিং। রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা, তারেক রহমান। মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিং এর। পররাষ্ট্র প্রতীক্ষা খাতে 2+2 কৌশলগত সংলাপ চালু যে একমত। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সহায়তা করবে দুই দেশ। অনেকগুলো খবর আছে এখানে, যেটা যদি বাস্তবায়িত হয় আমাদের দেশের জন্য অন্যান্য আরো খবর। বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করছে সংসদে প্রধানমন্ত্রী। মালয়েশিয়া চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গৃহীত। স্বচ্ছতার স্বার্থে সব চুক্তি সংসদে আনার দাবি বিরোধী দলের নেতার। মেসিবিহীন বিশ্বকাপের ম্যাচে আজ আর্জেন্টিনা খেলার খবর। মেসি ভক্তরা স্বার্থপর, তারা সবসময় চায় তাদের মায়াভরা মুখের প্রিয় ফুটবলার মেসি যেন মাঠে থাকেন। মেসি মাঠে নামলে বল পায়ে হয়ে ওঠেন ম্যাজিশিয়ান। মেসি ভক্তদের কথা নিয়ে সুন্দর একটি নিউজ করেছেন। অন্যান্য খবর। তুরাগে ছাত্রলীগের 7 নেতা কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন, পুলিশ। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি লাশ, কিন্তু পুলিশ বলছে ভিত্তিহীন। হামে মৃত্যু থাকছে না, এখন পর্যন্ত ঝরে গেল 708 প্রাণ। ব্যাংক হিসাব খোলার টিএন এর বাধ্যতামূলক প্রস্তাব তুলে দেওয়া হতে পারে। আগে টিএন ছাড়া ব্যাংকে, বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের তো টিএন ছাড়া তো কোনো ইয়ে ছিল না, এখন এটা হয়তো তুলে দেওয়া হতে পারে, একটি প্রস্তাব এসছে। আরো খবর, একজনকেও অবৈধ পুশিন করতে দেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল মোটামুটি ইত্তেফাকের খবর। শেষ পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠা শেষ করে শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠার খবর, শাহবাগের ফ্ল্যাটে চিকিৎসকের মরদেহ, ছবি সহ খবরটি এসছে। কাটাবনে আইসিটি প্রসিকিউটরের চেম্বারে আগুন, 2 জন নিহত। ঢাকার কাটাবন। ফেনীতে যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার, একই জায়গার মধ্যে কয়েকটা নিহতের খবর। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, হুমকিতে শান্তি চুক্তি। যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে কঠোর জবাব পাবে তেহরান। ইরান হামলা চালিয়ে বোকামি করছে, মূল্য দিতে হবে বলছেন ট্রাম্প। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত। গত 10 তারিখ ছিল আমাদের যথাযোগ্য মর্যাদায় সেটা আশুরা পালিত হয়েছে।
মহরম মাসের অত্যন্ত ট্র্যাজেডি একটি দিন ছিল এটা। ধর্মীয় উন্মাদনার মাধ্যমে দিয়ে সারা বাংলাদেশ পালন করেছে এবং এই দিন আমরা মুসলিম জাহানের প্রত্যেকেই দুটি রোজা রাখার যারা রেখেছে, আমাদের সিল টিভিতে আশুরার উপরে একটা প্রোগ্রাম আমরা করেছি। আরো খবর, কাটাবনে আইসিটি প্রসিকিউটরের চেম্বারে আগুন, 2 জন নিহত। ফেনীতে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার, খবরটি আরো আগে পড়েছি। মানহীন শিশু খেলনা উৎপাদন, আমদানি ও বিক্রি করা যাবে না, খবর এসছে ছবিটা পত্রিকার ছবি সহ। ইতালিতে বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে হত্যার খবর দেশ বেরিয়ে আন্তর্জাতিক ভাবেও খবর এসছে। সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, নিহতের খবরটা আজকে বেশি পরিমাণ এসছে পত্রিকায়। এই ছিল ইত্তেফাকের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। কোনটা দিয়ে শুরু করবেন? একটু যেহেতু আমরা আজকে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ থেকেই শুরু করি। হ্যাঁ, শুরু করতে হবে। আমরা আসলে খেলার ভক্ত সবাই, কারণ খেলাটা এমন একটা মানে খেলাই হচ্ছে নিষ্পাপ নির্ভেজাল আনন্দের একটা উৎস। এটা সবাই আমরা দলমত নির্বিশেষে এক হয়ে যাই এবং দল সাপোর্ট করি, মানে সেটা সুন্দর একটা আনন্দের মধ্যে একটা স্বচ্ছ আনন্দ থাকে, নির্ভেজাল আনন্দ। সেটাই বললাম। মেসিবিহীন বিশ্বকাপ, যেমন আর্জেন্টিনা ছিল মারাদোনা হিসেবে এখন গেছে মেসিকে আমরা সবাই প্রত্যাশা করি। মূলত আর্জেন্টিনাকে আমি জানি না, মানে আমি ব্যক্তিগতভাবে বলি আর্জেন্টিনার প্রধান সাপোর্ট করার কারণ হচ্ছিল ম্যারাডোনা। হ্যাঁ, এখন ম্যারাডোনার পরে এসছে এখন মেসি। তো মেসি বিহীন খেলাটা অবশ্যই অনেক আলোক উজ্জ্বল হবে বলে মনে হয় না। যারা মেসি ভক্ত অবশ্যই তারা স্বার্থপর এখানে লিখেছে, এটা মজা করে লিখেছে। আসলে মেসি বিহীন, তবুও আমার মনে হয় আর্জেন্টিনা আজকে খেলাটা জমে উঠবে, এটাও আমাদের প্রত্যাশা, এবং বিশ্বকাপটা আরো বেশি জয়গান হবে সেটাই প্রত্যাশা করছি। বিশ্বকাপের পরে আমাদের দেশের খবর, আমাদের জানি যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া চীনে গেছেন। এখানে খবর এসছে বাংলাদেশ চীন সম্পর্ক এখন অনন্য উচ্চতায় এবং বেশ কিছু দিক আমাদের দেশে দেখেন, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে কিন্তু আমরা আছি সবাই, আমরা কারো শত্রু নয়, আমরা সবাই বন্ধু হতে চাই। এবং আমাদের মানে আমাদের দেশে মনোভাবটা এরকম যে আমরা সবার বন্ধু হতে চাই, আমরা কারোর সাথে শত্রুতা নয়। এবং আমাদের দেশের স্বার্থের জন্য আমরা যা করার সেটাই আমাদের মানে যারা আমাদের ক্ষমতায় থাকেন, যারা লিড দিচ্ছেন, যে দেশ রাজনীতি যারা পরিচালনা করেন বা সরকারে যারা থাকেন, সরকার পরিচালনা করেন, সবাই মিলেই তো যদি দেশপ্রেম থাকে তবে তারা সেভাবেই কাজ করেন। এবং আমাদের যে বাংলাদেশ থেকে অনন্য উচ্চতার সম্পর্কটা যদি হয় খারাপ না, কারণ মনে করি আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা সাপোর্ট করে তাদের সবার সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারি। এটা আমাদের ধন্যবাদ। এখানে একটা সুন্দর একটা দিক তুলে ধরা হয়েছে, মিয়ানমার হয়ে বাংলাদেশের চীন ইকোনমিক করিডোর প্রস্তাব বেজিং এর একটা নতুন একটা দিক উন্মোচন করা হচ্ছে। সেটা মানে এটা হচ্ছে রাজনৈতিক বিষয়, তো সরকার বুঝবে এটা কতটুকু করিডোর আমাদের দেশের জন্য যথোপযুক্ত কিনা বা আমাদের দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখবে কিনা, সেটার উপর ভিত্তি করে করিডোর দেওয়া উচিত। সেটা সরকারই ভালো করে বুঝবে, কারণ সরকার তো আমাদের দেশেরই। আমি পড়ার সময় একটু ইঙ্গিত দিয়েছিলাম, ব্যাংক হিসাব খোলায় টিএন এর যে বাধ্যতামূলক ছিল, যেটা এই বাধ্যবাধকতার প্রস্তাব এখন তুলে দেওয়া হতে পারে বলে একটা সেটা কিন্তু সেখানে টিএন কারা করে, যারা সাধারণত ট্যাক্স দেয় এবং যারা বেশ কিছু কয়েক বছর ধরে দেখেছি যারা সরকারি চাকরিজীবী, তারা একটা বেতনের স্কেল আছে, এরপরে তারা যদি ট্যাক্স নাও হয় তবু তাকে সাবমিট করতে হয়, মানে এটা। কিন্তু এই যে টিএন বাধ্যতামূলক যদি যে প্রস্তাব করা হয়েছিল, করা হয়নি, কিন্তু তুলে দেওয়া প্রস্তাবটা তুলে দেওয়া। কারণ এখানে দেখো টিএন কারা করবে, যারা ট্যাক্স দিবে। এখন মনে করেন একজন গৃহকর্মী, হ্যাঁ, তার তো সে ধরনের ইনকাম নেই, ট্যাক্স দেওয়ার মতো ইনকাম নেই, যাদের শিক্ষাটা একটু কম আছে, টিএন খুলতে গেলে কিন্তু এখনো আমাদের দেশে আমরা কিন্তু 100% শিক্ষিত হইনি। আমরা যদিও আমাদের শিক্ষার হার বেড়েছে,
কিন্তু এখনো সে ধরনের বাড়েনি যেখানে সবাই করতে পারবে, ইজিলি প্রযুক্তি ব্যবহার করতে পারবে বা সব ধরনের। সুতরাং এখানে টিএএন প্রস্তাবটা তুলে দেওয়া একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। এটা হয়তো মত পার্থক্য থাকতেও পারে, হ্যাঁ, তারপর ওই যেটা দেশের জন্য ভালো হয়, যারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তাদের জন্য সুবিধা যদি হয় সেটাই হোক। অবশ্যই। হামে 708 জনের প্রাণহানি, মৃত্যু থামছে না, এ ব্যাপারে আপনি কিছু দেখেন, বলেন। আমি হামটা কিন্তু আমাদের দেশে এক ধরনের নির্মূলের মতো হয়ে গেছিল, কিন্তু এখন এবার আবার যেভাবে এসছে, এবং আমি সবচেয়ে মানে আশঙ্কা মানে উদ্বেগজনক ঘটনা হচ্ছে প্রতিদিনই মারা যাচ্ছে, এবং এই হামের টিকিটটা ঠিক মতো দেওয়া হয়নি। আমরা যে পত্রিকার মাধ্যমে যা জানলাম যে টিকিট আনা হয়নি বা সেরকম দেওয়া হয়নি, এর প্রেক্ষিতে কি হচ্ছে, হামে আবার শুধুমাত্র শিশু মরে যাচ্ছে না, মানুষ মানে যারা বয়স্ক মারা গেছে, এবং অনেকগুলো মানে কিছু কিছু মৃত্যু আসলে অপ্রত্যাশিত ছিল। মানে যারা সংসারের একমাত্র উপার্জনকারী, একজন ডক্টরও মারা গেছে দেখলাম পত্রিকার মাধ্যমে, যেটা আরেকটা খবর এসেছে দেখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে এই একদিনেই 4 শিশু, হ্যাঁ 11 ঘন্টার মধ্যেই 4 শিশু, একদিন না 24 ঘন্টা না, 11 ঘন্টার মধ্যে। হ্যাঁ, সেটাই বলছি যে এটা এত উদ্বেগজনক ভাবে বাড়ছে মৃত্যুটা। সুতরাং আমার মনে হয় আরো বেশি ধরনের একটু কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, কারণ এই মৃত্যুটা অবশ্যই থামানো উচিত, এবং ভবিষ্যতে আমরা আমাদের শিশু স্বাস্থ্য, মানব স্বাস্থ্যের জন্য যা প্রয়োজনীয় আমরা যেন সেটা আগে করে তারপর যেন আমরা অন্য কিছু বের করি, মানে সেই জায়গাটায় যেন আমরা গুরুত্ব দেই। এবার বাজেটেও কিন্তু শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরা কাগজে কলমে নয়, আমরা প্রমাণ চাই এটার জন্য ইমপ্লিমেন্ট হয় আর কি। আমরা শেষ পৃষ্ঠা পড়ার পর আবার আপনার কাছে আসছি। শেষ পৃষ্ঠা যে খবরগুলো পড়েছি এর মধ্যে যে কাঁটাবনে আইসিটি প্রসিকিউটরের চেম্বারে আগুন, সংবেদনশীল জায়গার মধ্যে হতেই পারে, সেটা অবশ্যই জন্য আগুন লাগতেই পারে, সেটা কি কারণে লেগেছে এটা তদন্ত করে, কারণ আমাদের দেশে কি কিছু কিছু জায়গায় আগুন লাগে, এটা অবশ্যই এটা তো যে কোনো সময় এটা হতে পারে, একটা বিপর্যয় বা প্রাকৃতিক যে কোনো ঘটনার প্রেক্ষিতে হতে পারে, কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার। ঘরগুলো, বাড়িগুলো যে নিয়মে বানানো উচিত, আগুন থেকে মানে বিপদ সময় যে আপনার তাকে কিভাবে মানে কতটা ফাঁকা রেখে যে বানানো হয় সেগুলো করা হয় না, অর্থাৎ দমকল বাহিনী গিয়ে যে আগুন নেভাবে সেই জায়গাটাও রাখা হয় না, যার কারণে মৃত্যুহার বেড়ে যায়। হ্যাঁ, মৃত্যুহার বেড়ে যায়। সুতরাং সেই সব জায়গায় সচেতনতা শুধু নয়, নিয়ম মানতে হবে। সচেতনের সাথে নিয়ম মানে, আমরা অনেক সময় সচেতনতা বলি কিন্তু নিয়ম মানি না, নিয়ম মানলে এই কিছুটা কমানো যেতে পারে, পুরোপুরি কমবে না। এখানে আরো কিছু মৃত্যুর খবর, যে শান্তিবাগে ফ্ল্যাটে চিকিৎসকের মৃত্যু, ফেনীতে যুবলীগ নেতার গলা কাটা মরদেহ, ইতালিতে বাংলাদেশি পরিবারের 3 সদস্য আগুন লাগা মৃত্যু, এটা তো মধ্যে অনেক পার্থক্য। এটা অবশ্য ভালো একটা দিক আছে যে মানহীন শিশু খেলনা উৎপাদন, আমদানি ও বিক্রি করা যাবে না, এটা একটা ভালো উদ্যোগ। কারণ যেসব খেলা আমাদের বাচ্চারা তো খেলবেই, খেলার সামগ্রী লাগবে, খেলার থেকে যেন কিছু শিখতে পারে খেলার মধ্য দিয়ে, সেই ধরনের সেটা যেমন আছে না, সেটা ধর কিছু কিছু খেলনা আছে সবটা দিয়ে তো শেখা যায় না, তারপরেও কিছু খেলনা আছে মানহীন, এখানে মানহীন। আমাদের এই বাচ্চাগুলো খেলনাগুলো কখনো মুখে দেয়, কখনো নাড়াচাড়া করে হাতে, যদি মানহীন কিছু কিছু জায়গা যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, সুতরাং মানহীন হিসেবে আখ্যায়িত করেছে, এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ যে মানহীন শিশু খেলনা উৎপাদন করা যাবে না, আমদানি এবং বিক্রি করা যাবে না। এটা যদি সত্যিকার ভাবে হয় আমার মনে হয় শিশু স্বাস্থ্য কিছুটা মানে ভালো হবে। আমরা অগ্রসর হই অন্য জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে। প্রিয় দর্শক, আমাদের হাতে আগে বলেছি 2টি স্থানীয় পত্রিকা আছে, সিলেটের ডাক এবং সিলেট বাণী। আমি ডাক হাতে নিচ্ছি এবং খবর পড়ে শোনানোর চেষ্টা করছি। নগরীতে অপ্রতিরোধ্য চোর চক্র, 1 মাসে 20 চুরি, জনমনে উদ্বেগ, রাতের বেলা পাহারা বাড়ানোর কথা বললেন এসএমপি কমিশনার। সিলেটে ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত, জাতীয় পত্রিকায় এসছে কথাটি, এটা সিলেটের খবর আসছে, আসলে সারা বাংলাদেশেই এটা হয়েছে। মিয়ানমার হয়ে চীনের সঙ্গে করিডোরের সম্ভাবনা বিশ্লেষণ করছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী, যেটা একটু আগে বিশ্লেষণ করেছেন আপনি। ইরানকে অপেক্ষা রেখে নকআউটে বেলজিয়াম মিশর, খেলার খবর। মাধবপুরে রাতের অন্ধকারে সীমান্তে পুশিনের চেষ্টা, স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিজেপির প্রতিরোধ। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে 13 সদস্যের কমিটি। সিলেটের প্রভিন্স সংবাদপত্র এজেন্টস হাজী
ইসমাইল হোসেন এর ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই, কানাডায় মারা গিয়েছেন শুক্রবারে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আরো খবর, জৈন্তাপুরে গোয়েন্দাঘাটি পৃথক অনুষ্ঠানে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে এ দলের সঙ্গে ড্র করলো বাংলাদেশ। সিলেটে শিক্ষামন্ত্রী ডক্টর মিলনের মত বিনিময় আজ এইচএসসি সমমানের পরীক্ষা ব্যবস্থাপনা যারা আছে তাদের নিয়ে সভা। এই ছিল প্রথম পৃষ্ঠা। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠা পড়ার পর আবারও আসবো অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। সিলেট শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে 5,000 কোটি টাকার প্রকল্প। আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনজীবীদের ভূমিকা অপরিসীম। যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়, এহসানুল মাহবুব জুবাইর জামাত নেতা। ঐতিহাসিক দেওয়ানের পুলের সংস্কার কাজ পরিদর্শনে এমপি ইমরান আহমদ চৌধুরী। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ইতালিতে একই পরিবারের 3 বাংলাদেশি হত্যা। পায়েরপুরে বজ্রপাতে কয়লা শ্রমিকের মৃত্যু। জকিগঞ্জে যৌথ অভিযানে 1 শুটার গান, জেনারেটর ও বিস্ফোরক উদ্ধার। কোম্পানিগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্য সহ আটক 1। চুনারুঘাটে মেহেদির রং মোছার আগেই নববধূর মৃত্যু, অত্যন্ত মর্মান্তিক মৃত্যু এগুলো। সিলেটে অধিকার এর মানববন্ধনে বক্তারা, দেশ থেকে নির্যাতন ও অমানবিক আচরণ চিরতরে দূর করতে হবে। আজ শেষ হচ্ছে হাওর অঞ্চলের নিয়ম রক্ষার মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। কথাটি কিন্তু অন্যভাবে লেখা হয়েছে, নিয়ম রক্ষার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা। এই ছিল মোটামুটি 5 স্পেশালি খবর। জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকাতে সিলেটের ডাকের পত্রিকায় প্রথম খবরটা যে নগরীতে অপ্রতিরোধ চোরচক্র, মানে প্রতিরোধ করা উদ্বেগজনক খবর। আসলে আমরা কিছুদিন থেকে দেখছিলাম যে এই সিলেট নগরীতে কি পরিমাণ ছিনতাই হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, এবং সেটা পুলিশের ভালো ভূমিকার কারণে দেখেন অনেক মানে সেই ছিনতাইকারী আমরা দেখেছি শয়ে শয়ে ছিনতাইকারী, একজন ব্যবসায়ী শুধু মারা গেলেন, মেরে ফেলেন যে ছিনতাইকারী। তারপরে কিন্তু অনেক হয়েছিল, সেটাই বলছি, পুলিশের ব্যবস্থা অনেককে ধরা হয়েছে। আমার মনে হয় এখন একটু হাঁটতে গেলে মনে হয় যে এখন ছিনতাইকারীর কবলে পড়া যাবে না, এরকম মনে হয়। কতটা কি সত্য জানি না, তবে হ্যাঁ অনেক ধরেছে। এবং এই যে চোর চক্র যে 1 মাসে 20 চুরি, এবং সবাই আতঙ্কে আছে আসলে। এখানে আমি মনে করি যে পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব, এবং তারা সে ধরনের ব্যবস্থা নিচ্ছে। এখন যে যেটা দেখা গেছে, তারা প্রতিদিনই মাদকের কারখানা, কালকেও দেখলাম, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ দেখা যায় যে কিভাবে তারা মানে মাদকের যে ব্যবসাগুলো, সন্ত্রাসী যে আস্তানাগুলো কিভাবে তারা অভিযান পরিচালনা করছে। আমার মনে হয় সেভাবে এভাবে এগিয়ে চললে এটা অবশ্যই প্রতিরোধ করা, অপ্রতিরোধ হবে না। পত্রিকায় আসছে যে 1 মাসে 20টি চিঠি, প্রায় প্রতিদিন একটা করে। সেটাই বলছি যে আইনশৃঙ্খলা বাহিনী যদি আরো বেশি ভূমিকা রাখে, তাইলে আমার মনে হয় এটা একটু প্রতিরোধ করা যাবে, অপ্রতিরোধ হবে না। আরো হয়তো ছোটখাটো অনেক চুরি হয়েছে যেগুলো পত্রিকায় আসেনি, রেকর্ডটা হয়নি, সেটা আসেনি। আর একটি খবর, শাহজালাল মাজার নিয়ে এই কয়েকদিন সিলেটের টপ অফ দ্য কান্ট্রি, টপ অফ দ্য টাউন ছিল আর কি। ডিসি সারোয়ার আলম এখান থেকে বিদায় নিয়ে গেলেন, প্রত্যাহার করা হলো ওনাকে। নতুন ডিসির দায়িত্বে আসলেন একজন জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে এখন কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা মাজারের আর্থিক ব্যবস্থাপনা আসবে। এখানে বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে হয়েছে। দেখুন আমাদের দেশ না, আমার মনে হয় অন্য পার্শ্ববর্তী কান্ট্রিতে দেখলাম, বা অন্য কোনো বাইরের দেশটা আমি বলতে পারবো না, বাইরেরটা কি এই ব্যবস্থাপনা জানি না, তবে পাশাপাশি মনে করেন ভারত বা বাংলাদেশ এইসব জায়গায় দেখা যায় মানে এই বিষয়টায় যে ধর্মীয় জায়গাগুলোতে এটা এত অনুভূতির জায়গা, এই অনুভূতির জায়গা নিয়ে অনুভূতির সুযোগ নিয়ে ওখানকার কিছু লোক তারা বাণিজ্য করে,
এটা সমস্ত মন্দিরেও আছে, মসজিদেও মানে এই মাজারেও আছে। হ্যাঁ, আমি মন্দিরেও দেখেছি। মানে হয় কি এখানে যে একটা ভালো ব্যবস্থাপনা, যে কত টাকা ইনকাম হবে, আবার ওখানে কিছু যে খরচ হয় না তা না, ওখানে তো করে মানে মানুষের যারা। না, ভারতে হ্যাঁ, ওই যে খাজা মঈনুদ্দিন চিশতির যে মাজারে, এখানে দেখা এই ধরনের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য হুম, কিন্তু এগুলো হয় অনুভূতির জায়গা তো। এখন অনুভূতি এই নিয়ে সুযোগটা হ্যাঁ কিন্তু খেলা করে। একটা শ্রেণীর মানুষ নিয়ে থাকে এখন। যাকে কিন্তু এই যে তো যাই হোক, সচেতন একটা হচ্ছে। খোদ কমিটিকে নিয়ে, অর্থাৎ যে মাজার পরিচালনা কমিটি, তাদেরকে নিয়েই এই সমস্যাটা দেখা অবশ্যই দিয়েছিল। এখন একটা শান্তি ভালো, আসবে আমার মনে হয়। আর দেখা অবশ্যই যাক ভালো উদ্যোগ ভবিষ্যতে। নিয়েছে যেহেতু কমিটি এবং এই গঠন নিয়ে আর হয়েছে। মনে হয় কোনো দলাদলি মারামারি না করে, কোনো মিছিল মিটিং না করাই উচিত। যেহেতু একটি কমিটি গঠন হয়েছে, আমরা অবজারভেশন করি অবশ্যই হ্যাঁ সকলে, দেখতে হবে যে সিলেটবাসী দেখুক এরা কি করে। অবশ্যই। আর শেষ পৃষ্ঠার খবর নিয়ে আমি করেছিলাম আপনাকে, ওই যে যে গ্রামীণ উন্নয়নের যে সড়ক উন্নয়নে 5,000 কোটি টাকার প্রকল্প, যে মানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে খন্দকার মুক্তাদি মানে আমাদের মন্ত্রী সাহেব বলছেন যে সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে এটা একটা ভালো উদ্যোগ। কারণ গ্রামীণ সড়ক উন্নয়ন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা সবাই জানি যে কৃষি প্রধান দেশ, এবং এই কৃষিগুলো সাধারণত গ্রামেই হয়। হ্যাঁ, সেখান থেকে সেই কৃষিগুলো শহরে নিয়ে আসার জন্য সড়ক ব্যবস্থা যদি সঠিক ভালো না থাকে, তাতে খরচটা যেমন বেশি হয় এবং জনগণের অসুবিধা হয়। এখানে যে একটা নতুন প্রকল্প নিয়েছে এবং 5,000 কোটি টাকা, এটা খুবই ভালো উদ্যোগ, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি এটা আরো মানে গ্রামীণ জনপদ আরো সুন্দর হোক সুন্দর হোক, এবং অবশ্যই সঠিকভাবে যেন এগুলো মানে নজরদারি থাকে। কারণ নজরদারি আমাদের থাকে। দেশের যে প্রকল্পগুলো হয়, যখন দেখা যায় একটা প্রকল্প হচ্ছে 5 লাখ টাকা প্রকল্প, এখানে দেখা যায় 2 লাখ টাকা কাম হয়েছে, 3 লাখ টাকা কিন্তু already আবার দেখে এই 6 ধরনের মাসের জন্য প্রকল্প হয়। একটা ইয়ে আছে যে 6 মাসের মধ্যে বৈঠক হবে, এখানে 6 বছর আবার পরবর্তী যে যায়, এটা না যায়, সময়ের কাজ সময়টুকু হয় যেন, এবং তাহলে এই বক্তব্যটা কিন্তু সার্থকতা সার্থক পাবে, হবে উদ্যোগগুলো অবশ্যই। যথার্থ হবে। আরেকটি খবর আমি যেটা পড়তে চেয়েছিলাম, এই যে আমাদের এটা ইয়েতে, দেশ আহ, থেকে নির্যাতন। এটাই একটু হ্যাঁ, মানবিক ব্যাপার এটা আর কি। মানববন্ধনে বক্তারা বলছে দেশে নির্যাতন তো ও অমানবিক আচরণ চিরতরে দূর করতে পারছে, এটাই তো হওয়া উচিত। দেখেন আর মানে আপনি বললেন যে আমরা যে নির্যাতন অমানবিক আচরণ দূর করতে চাই চিরতরে, এটা সবারই মনের প্রত্যাশা, কিন্তু যারা এগুলো করছে তাদের মনের প্রত্যাশা তো এটা না। দেখেন এইটুক খবরের মধ্যে কারো গলা কাটা দেহ মানে পাওয়া গেছে নদীতে, কোথাও মেরে ফেলছে, কোথাও ঘরের মধ্যে মেরে ফেলছে, বা একটা পরিবারের 3 জনকে মেরে ফেলছে। কিন্তু এই যে তারপর আপনারা দেখা যায় যৌতুকের জন্য নারী নির্যাতনটা নানাভাবে কিভাবে হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এখন পত্রিকা থেকেও বেশি দেখা যায়। এর মধ্যে হ্যাঁ, নোয়াখালীতে একটা ঘটনা ঘটলো না, হ্যাঁ, মা সহ তিন তিন বোন, তিন মেয়ে সহ তিন হত্যা হলো আর ওটা কি। মেরে ফেলছে। সুতরাং আমরা যে নির্যাতন অমানবিক বা মায়ের সামনে দেখা গেছে যে কি রাজনীতি করে তার ছেলেকে ধরে মেরে ফেলছে, এই কতগুলো ঘটনা, পুলিশ নির্যাতনে মারা যায়, তবে এটা অবশ্য কম হচ্ছে। এই আচরণগুলো চিরতরে দূর করতে হ্যাঁ, হলে এটা মানবিক হতে হবে আরো। এবং ওই যে সরষার ভিতরে ভূত যে থাকে না, তারা ভূত ছাড়াবে কেন? এখানে এখন হচ্ছে এটা পারিবারিক ভাবে প্রথম মানবিক বানাতে হবে, তারপর শিক্ষাঙ্গনে গেলে সেখানে দিতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে মানুষকে মানবিক হওয়ার উদ্বুদ্ধ করতে হবে, আরেকটি আর কিছু খবর নেই। আমাদের সুনামগঞ্জে, বিগত সরকারের আমলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছিল। এই মেডিকেল কলেজ হয়েছিল হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থী। একটা হাসপাতাল যদি না থাকে, থার্ড ইয়ারে ওঠার পর তো রোগীর কাছেই তাদেরকে যেতে হয়। এই হুম। যদি না থাকে তাহলে মেডিকেল কলেজ থেকে কি লাভ? এই ছাত্ররা আন্দোলন করতেছে বেশ কয়েকদিন থেকে, কালকে মানববন্ধন হয়েছে আবার এ ব্যাপারে। এটা তো আন্দোলনের বিষয় না, এটা তো কর্তৃপক্ষের নীতি তাদের বোঝার ব্যাপার, যে আমাদের হাসপাতাল হাসপাতালটা আমাদের হাসপাতাল থাকলে, সরি, কলেজ থাকলে হাসপাতাল তার সাথে যুক্ত, নচেত ওই ছাত্ররা অবশ্যই অন্য একটা হাসপাতালে এসে তাদের এটা তাদের এটা অনেক বিঘ্ন করতে হ্যাঁ, পারে, সেটাই পড়াশোনায় বিঘ্ন ঘটবে, তাদের শিক্ষা সঠিক হবে না। আপনার কথা ঠিকই আছে, কর্তৃপক্ষ মানববন্ধন না করে কর্তৃপক্ষরা সবাই বসে যাতে করে একটা হাসপাতাল কর্তৃপক্ষ বুঝলে তো তাদের মানববন্ধন লাগতো না, মানববন্ধন তো করা ঠিক আছে, আমি মনে করি ঠিক আছে, কারণ কর্তৃপক্ষ নজরে যদি করতো তাইলে তো তাদের মানববন্ধনের দরকার হতো না। তাহলে এইটুকুই আমরা বলবো যে মানববন্ধন যেন সার্থক হয়, হ্যাঁ, কারণ কর্তৃপক্ষ নজরে আসে যে তারা যেন চেতনাটা আমাদেরকে সময় গতি দিচ্ছে না, যেহেতু জাতীয় আরেকটি একটা স্থানীয় পত্রিকা আছে। প্রিয় দর্শক, আরেকটি পত্রিকা পড়েই আবার অতিথির কাছে আসবো বিশ্লেষণের জন্য। সিলেট বাণী পড়ছি। সিলেট বাণী প্রথমেই আমাদের জাতীয় খবর, এটা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত। আমরা জাতীয় পত্রিকা এটা নিয়ে আমরা পর্যালোচনা করেছি। সিলেটে পবিত্র আশুরা পালিত, এটাও আমরা আলোচনা করেছি।
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব গ্রেপ্তার, নতুন খবর এটা এই পত্রিকার জন্য। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা দেওয়া হবে, শ্রমমন্ত্রী। সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু। সমাজের অন্যায় দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরো সাহসী হতে হবে। যেহেতু আমরা গণমাধ্যম হয়েই আজকে যে আমরা এখানে বসেছি, এই ব্যাপারে আপনি আলোচনা করেন। সমাজের অন্যায় দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমকে আরো সাহসী ভূমিকা নিতে হবে। সংবাদপত্র হচ্ছে একটা সমাজের আয়না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আয়না মানে দর্পণ, আমি এইভাবে বললাম যে আয়না, অর্থাৎ এখান থেকে আমরা সবাই, এখানে যদি সাংবাদিকরা যারা আছেন তারা যদি সমস্ত মানে সঠিকভাবে নিরপেক্ষ ভাবে সমাজে পত্রিকার মাধ্যমে তুলে ধরে, সমস্ত অন্যায়টা অনেক কমে যাবে। সমাজের যে অন্যায় দুর্নীতি সেটা আসলেই থাকতে পারবে না, কারণ সেটা তুলে ধরতে হবে। সেটার জন্য গণমাধ্যমকে সাহসী হতে হবে। এখন যারা সাংবাদিক হবে তাদেরকে সেই পরিবেশ করে দিতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের দেশের পরিস্থিতিতে এমন হবে যে আমি আমার কথাটা, বাক স্বাধীনতা থাকবে। আমি আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পর অনেক সময় সাংবাদিকের উপরই কিন্তু জীবন, সেই জন্য তো আমাদের অধিকার থাকে, সেই সুযোগটা থাকে, সেই সুযোগটা করে দিতে হবে। শিশির প্রশাসক আব্দুল কাইম চৌধুরী যেভাবে কথাটা বলেছেন, এটা কথা কিন্তু সত্য কথা, কিন্তু এটা পালন করার জন্য পরিবেশ প্রয়োজন। সেটাই বললাম যে আমরা চাই সেই পরিবেশটা গঠন হোক, যেন বাক স্বাধীনতা থাকে। খবর অত্যন্ত ভয়াবহ খবর। ভেনেজুয়েলার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে 589। আমরা পরপর 2 দিন কিন্তু ভূমিকম্প হয়ে গেল। বাংলাদেশ তথা সিলেট কিন্তু ভূমিকম্প অধ্যুষিত এলাকা। আমাদের এই খবরগুলো কিন্তু আমাদের আরো অ্যালার্টমেন্ট হওয়া দরকার। ভেনেজুয়েলাটা মানে তাদের হতাহতের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আসলে খুবই মানে এরকম বোধহয় আর হয়নি, জোড়া ভূমিকম্প। আরো কিন্তু আশঙ্কা আরো কয়েকদিন পরে আরেকটা ভূমিকম্প হতে পারে বলে একটা হয়েছে 4.2 এর পরে, একদিন পরে আবার একটা হয়েছে 7.0 হয়েছে। না, সেটা হচ্ছে 7.2, তারপর 7.5, পরে আরেকদিন আবার হলো 4.2। এবং গতকালকে আমাদের খবরে শুনেছি, যেটা টেলিভিশনে খবরে, যে আরো নাকি সম্ভাবনা সেখানে আসতে পারে আর কি। সবাই রক্ষা পাক, আমরা এটাই প্রার্থনা করি। ভেনেজুয়েলার অবস্থাটা কিন্তু এবং আমরাও সবাই একটু নিরাপদে থাকি। বাংলাদেশ শেষ পৃষ্ঠার খবর পড়ে আবারও আসছি আপনার কাছে। বর্তমান সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা চায়, এটা আমরা বিশ্লেষণ করেছি অন্য পত্রিকায়। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মেলনে খন্দকার মুক্তি। আসলে আমাদের এই দেশটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটি শান্তির দেশ এখনো মনে করি বাংলাদেশ আছে। সেখানে মন্ত্রী যখন এই কথা বলেন, মানুষের ভিতরে সম্প্রীতি বাড়ে। এ ব্যাপারে আপনি বলেন, দুর্গাপূজার উপলক্ষে যে কমিটি, এই কমিটির সাথে এই কথাটি বলেছেন। পৃথিবীতে আমরা তো আমাদের দেশটা একটি অসাম্প্রদায়িক দেশ, এটা আমাদের মানে যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন থেকেই অসাম্প্রদায়িকতা। কিন্তু আমরা যে পূজা উনি আজকে, যে আমরা পূজার সময় আমাদের পুলিশ টুলিশ পাহারা দিয়ে রাখা লাগে, আমার মনে হয় এই দেশটা এমনই হোক, এই পাহারাটার দরকার হয় না। অন্য ধর্মাবলম্বীদের কারোটা এত পাহারা দেওয়ার দরকার হয় না। সুতরাং আমরা চাই যে সম্প্রীতিটা যেন আমাদের যেরকম আগেও ছিল সেরকমই যেন আমরা আবার ফিরে পাই। সেটাই কথা। আসলে আমাদের বাংলাদেশের যারা শিল্পী, কণ্ঠশিল্পী, একজন আমার নামটা মনে নাই, বলেছিলেন, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃশেষ ফকিরের, আমার এই দেশ সব মানুষের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলের। এটারই একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। মাঝে মাঝে কিছু দুর্ঘটনা ঘটে, কিন্তু আবার আমরা এক হয়ে যাই। এই সম্প্রীতির জন্য আমাদের টিকে রাখে বাংলাদেশকে। আরো খবর, নগরীতে অধিকার মানববন্ধনের বক্তারা দেশ থেকে নির্যাতন ও মানবিক আচরণ আমরা ব্যাখ্যা করেছি। নগরীর মিরবক্স টোলায় বাণিজ্যিক ভবনে আগুন, এই খবরটি কিন্তু এই পত্রিকায় শুধু এসছে আর কি। আগুন তো মানে বললেন এটা হতে পারে, কিন্তু সেগুলো আমাদের সচেতন হতে হবে, নিয়ম মানতে হবে। ভবন তৈরির জন্য যে নিয়ম, এবং সেখানে কর্তৃপক্ষ বিশেষ করে ওই যে সিটি কর্পোরেশন, তাদের যে দেখাশোনাটা ভালো করে খেয়াল করতে হবে যে কোন জায়গায়। কিন্তু অনেক জায়গায় দেখা যায় কোনো
কর্তৃপক্ষ টনকি নড়ে না, যে যে যার মতো করে বিল্ডিং করে নিচ্ছে। প্রত্যেকটি একটা বাণিজ্যিক ভবনের জন্য অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে, এই আগুনগুলো কি এটাই কিন্তু আমাদেরকে স্মরণ মানে করিয়ে দেয়। এই আগুন লাগার পরে এক্সিট হওয়ার জন্য কোনো জায়গা থাকে না, সেটা সেই জায়গাটা খেয়াল কর্তৃপক্ষ অবশ্যই আমরা খেয়াল শেষ রাখা করিনি উচিত। আজকে খবর, আর আমরা অগ্রসর হতে পারি। প্রিয় দর্শক, শেষ খবরটি, মীর বস্ত্রালয় বাণিজ্যিক ভবনে আগুন, বাণিজ্যিক ভবনে আগুন লাগে, বাড়িতে আগুন লাগে, ঘরে বাড়ি আগুন লাগে। এই আগুন থেকে আমরা যেন প্রত্যেকটি, বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলোতে যেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা পর্যাপ্ত থাকে, তাহলে এখান থেকে হয়তো কিছুটা আমরা রক্ষা পাবো। তাছাড়া তো আমাদের ইয়ে আছে, অগ্নি নির্বাপনের জন্য আমাদের যে ব্যবস্থাপনা আছে, এখানে খবর দেওয়ার আগে যদি আমাদের ব্যবস্থা কিছু থাকে তাহলে আরো ভালো হয়, ক্ষতি তো গাড়িগুলো নষ্ট কমানো হতে সম্ভব সময় হয়। লাগে। প্রিয় দর্শক, অনেক খবর, সিলেটের স্থানীয় খবর নিয়ে এবং আন্তর্জাতিক খবর নিয়ে আমরা পড়লাম এবং আজকে অতিথির কাছে আমরা পর্যালোচনা শুনলাম। আবারও কালকে অন্য পত্রিকা 3টি নিয়ে যথাসময়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আজকে আমাদের স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠানটি আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন, এই জন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।